এদিকে আওয়ামী লীগ নেতার সাথে গোপনে মিটিং করায় চট্টগ্রামে গণধুলাই খেলেন হাসনাত আব্দুল্লাহ। অবশেষে চাপের মুখে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল করতে চলেছেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ লাইভে আসার কারণে এরা আমাদের সবাইকে ঘিরে রেখেছে, বেদম প্রহার করছে, ভীষণ পিটাচ্ছে। এদিকে 24-এর গণ অভ্যুত্থানের পর এই প্রথম হাসনাত আব্দুল্লাহকে গণধুলায় দিল শিক্ষার্থীরা। গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন হাসনাত। ফাঁস হয়েছে সকল গোপন তথ্য। আওয়ামী লীগের নেতার বাড়িতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কি করছেন? পহেলা বৈশাখের দিনে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতার বাড়িতে কি করছেন? ফলের বিড়াল বেরিয়ে গেছে। তারকে ক্ষমতা ছাড়তে হবে, ডিজাইন করতে হবে। তার কোনো অধিকার নাই, সে অবৈধ ক্ষমতায়। এই ক্ষমতা অবৈধ, এই ক্ষমতা হারাম। তারেকের অর্থ পাচার মামলার রায় হয়েছে, ক্রাইম মামলা, পাচার মামলা, ঘুষের মামলা, কালো টাকার মামলা প্রমাণ হয়েছে। সংসদে যেভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষিদ্ধের বিল পাশ করিয়েছে, কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম বৈধ করতে সেজন্য সংসদে বিল পাশ করা হবে। অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অলরেডি বিশ্বের অনেক দেশ থেকে এই বিএনপি সরকারের উপর কূটনীতিক প্রেসার আসা শুরু করে দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগও পাল্টা জবাব দেওয়ার ছক কষছে। সূত্রগুলো বলছে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ঘিরে ভোটের মাঠে বিএনপিকে জবাব দেওয়ার ছক কষছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের একটা সুখবর দিতে চাই। সেটা হলো, ঠিক যেভাবে সংসদে বিল পাশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আরও একটা নতুন বিল পাশের মাধ্যমে খুব শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাটি বাতিল করা হচ্ছে। দর্শক মণ্ডলী, এছাড়াও আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার সাথে গোপনে মিটিং করায় গণধুলাই খেলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। দর্শক মণ্ডলী, আওয়ামী লীগকে যেই ব্যক্তি ফ্যাসিস্ট বলে মুখে ফেনা তুলে ফেলে, ঠিক এখন নিজেদের প্রয়োজনে সেই ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের সাথে গোপনে আঁতাত করাটা কি হাসনাত আব্দুল্লাহর দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে কিনা, নাকি এটাই এখন নতুন রাজনীতির সূচনা, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই যে আরো গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সংসদে যেভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষিদ্ধের বিল পাশ করিয়েছে, কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম বৈধ করতে সেজন্য সংসদে বিল পাশ করা হবে। বিএনপি 50 থেকে 60% নেতাই এই বিলের পক্ষে ছিল না, কিন্তু বাধ্য হয়েছে এই তারেক জিয়ার চাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে ভোট দিতে। আমরা বিভিন্ন টকশোতে গেলেই বিএনপির অনেক নেতার বক্তব্যে বুঝতে পারছি যে অনেকেই এই বিলের পক্ষে ছিল না, তারা বাধ্য হয়েছে এবং এখনো মনোসমর্থন দিচ্ছে। কিন্তু এটা আপনাদেরকে বলে রাখছি, সংসদে যেভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষিদ্ধের বিল পাশ করিয়েছে, কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম বৈধ করতে সেজন্য সংসদে বিল পাশ করা হবে। অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হঠাৎ করে অল্প কিছুদিনের মধ্যে এমন কি হয়েছে, এখন আবার আওয়ামী লীগের কার্যক্রম সচল করার জন্য সংসদে বিল পাশ হবে? তার মেইন রিজন হচ্ছে, বহির্বিশ্ব থেকে কূটনীতিকভাবে আওয়ামী লীগ মোটামুটি অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে এবং বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে বিনা অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বড় দলকে বিএনপি সংসদে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করে রেখেছে তাদের কার্যক্রম। এখন বহির্বিশ্ব থেকে এই বিএনপি সরকারের উপর যাতে একটি কূটনীতিক চাপ আসে, সেই বিষয় নিয়ে আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ে নেতারা আছে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। অলরেডি বিশ্বের অনেক দেশ থেকে এই বিএনপি সরকারের উপর কূটনীতিক প্রেসার আসা শুরু করে দেওয়া হয়েছে এবং জাতিসংঘ থেকেও প্রেসার আসছে, ভারত থেকে তো অলরেডি সিস্টেমেটিক ভাবে প্রেসার দেওয়াই আছে। সো কতদিন পর্যন্ত বিএনপি সরকার এই প্রেসার ফেস করতে পারে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখতে পারে? আমার তো মনে হয় না বেশি দিন এটা ধরে রাখতে পারবে, কারণ বিশ্বের এতগুলো কূটনীতিক প্রেসার একসাথে নেওয়া এই মামু ভাইগনা সরকারের কোনোভাবেই সম্ভব না। কারণ বাংলাদেশের মধ্যে অলরেডি একটি দুর্ভিক্ষ অবস্থা চলতেছে, বাংলাদেশের মধ্যে খাদ্যের অভাব, বাংলাদেশের মধ্যে গ্যাসের অভাব, বাংলাদেশের মধ্যে বিদ্যুতের অভাব, বাংলাদেশের মধ্যে ডিজেলের অভাব, শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, স্বাস্থ্য অবস্থা খারাপ। এই অবস্থায় ওগুলো সামাল দিবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপার নিয়ে যে কূটনীতিক প্রেসার আসছে সেটা সামাল দিবে? একসাথে দুটো জিনিস সামাল দেওয়া এই নতুন বিএনপির সরকারের কোনোভাবেই সম্ভব না। সো হয়তোবা স্থানীয় নির্বাচন পর্যন্ত এই বিষয়গুলো ক্যারি করে নিয়ে যাবে বিএনপি সরকার, কোনো মতে কষ্ট করে হলো স্থানীয় নির্বাচনটা দেওয়ার পরে সংসদে আবার নতুন বিল পাশ করানো হবে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। খুব শীঘ্রই
এই ঘোষণা আসবে স্থানীয় নির্বাচনের পরবর্তী সময়। আপনাদের যতই কনফিউশন থাকুক, যতই আপনারা মনে করেন বিএনপি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যেটা আছে নিষিদ্ধ করেছে সেটা তুলবে না, বা এটা তো বিএনপি তুলবে না, কিন্তু বিএনপিকে বাধ্য করা হবে। কেউ কোনো কিছু এমনিতে তোলে না, যখন বাধ্য হয় তখন তুলতে হয়। আর আওয়ামী লীগও তো এতদিনে চুপচাপ বসে থাকবে না। আওয়ামী লীগ যখন বহির্বিশ্বে শীর্ষ পর্যায়ে নেতারা কূটনীতিকভাবে অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে, তারা তো মাঠ পর্যায়ে নামার জন্য সংগঠিত হবে, তাই নয় কি? আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে কি শীর্ষ পর্যায়ে নেতারা সংগঠিত করছে না? আপনারা কি মনে করছেন তারা কি ঘরে বসে আছে? তারা বিদেশে থাকলো সংগঠিত করছে, হয়তোবা নামার জন্য রাজপথে নির্দেশ দিচ্ছে না। তারাও হয়তোবা পরিস্থিতি একটু ভালো হলো তারাও দেশে চলে আসবে। তারা দেশে চলে এসে তারা নেতৃত্ব দেওয়া শুরু করবে। তাদের নেতৃত্বে দেখবেন যে যাদেরকে এতদিন সংগঠিত করেছে আওয়ামী লীগের নেতারা শীর্ষ পর্যায়ে, তারা একসাথে তৃণমূল কর্মীদেরকে নিয়ে রাজপথে নামছে। একদিক দিয়ে কূটনীতিক প্রেশার, দ্বিতীয় দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা, তৃতীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারা কেউ দেশে এসে নেতৃত্ব দিয়ে রাজপথে তৃণমূল কর্মীদেরকে নামালে 3 দিক থেকে প্রেশারে বেসামাল হয়ে যাবে সরকার। একে তো সংসদে আবার বিল পাস করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে, দ্বিতীয়ত এই রেজিমও চেঞ্জ হয়ে যেতে পারে। কথা বুঝেন নাই? যে পরিস্থিতি চলতেছে বিশ্বের মধ্যে, আর ইরান এবং আমেরিকার যে একটা সমঝোতা হওয়ার কথা পাকিস্তানের বৈঠকে, সেটাও ভেস্তে গিয়েছে, সমঝোতা হয়নি। তার মানে যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা আছে। যুদ্ধ যদি আবার শুরু হয়ে যায়, আরো লং টাইম যদি যুদ্ধ চলে, তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, আমরা অন্যান্য দেশের উপর নির্ভরশীল সকল বিষয়ে। সো বাংলাদেশের যে কি ভয়াবহ পরিস্থিতি সেটা কল্পনা করতে পারবেন না। এই সকল বিষয় সামাল দিতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলেরও সমর্থন প্রয়োজন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে কার্যক্রম নিষিদ্ধ রেখে দেশের যে এই সকল খারাপ অবস্থা সেগুলো ফেস করা বিএনপি সরকারের পক্ষে সম্ভব না। তারা কি আন্দোলন ট্যাগেল দিবে, নাকি কূটনীতিক যে চাপ আছে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় নিয়ে সেটা ট্যাগেল দিবে, নাকি জনগণকে ট্যাগেল দিবে, নাকি দেশের অর্থনীতি ঠিক করবে? সো এত প্রেশার নিতে পারবে না, বাধ্য হয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে এবং আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে বাংলাদেশটাকে শাসন করতে হবে বিএনপি, যদি ক্ষমতায় থাকতে হয় টানা 5টা বছর। তা না হলে মেসাকার পরিস্থিতি হয়ে যাবে, দেশের মানুষ না খেয়ে মরবে। অলরেডি হামের টিকা না পেয়ে 200-র কাছাকাছি শিশু মারা গিয়েছে। শিক্ষাখাতে এমন অবস্থা, 3 দিন নাকি ঘরে অনলাইনে ক্লাস করতে হবে, 3 দিন স্কুলে গিয়ে ক্লাস করতে হবে। 6টার পরে সকল মার্কেট বন্ধ হয়ে যায়, সকল বিপণী বিতান সকল কিছু বন্ধ হয়ে যায়, দোকানপাটও খোলা পাওয়া যায় না। এমন এক পরিস্থিতি দেশের মধ্যে ভূতুর অবস্থা হয়ে গিয়েছে। সো এমতো অবস্থায় এখনো দুর্ভিক্ষের কবলে পড়ার আগে দুর্ভিক্ষের মতো অবস্থা যে দেশের হয়ে যায়, সে দেশ যদি আরো যুদ্ধ আরো 1-2 মাস চলে ইরান আর আমেরিকা, তাহলে কি পরিস্থিতি হবে বাংলাদেশের চিন্তা করুন। এই সরকার তো এখনো ম্যাচিউরও হয়নি। শেখ হাসিনা তো 16 বছর ক্ষমতা থাকার ফলে এরকম অবস্থা হলে কিভাবে ট্যাগেল দিতে হয় এবং ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার ফলে ভারত সাহায্য সহযোগিতা করতো, বাংলাদেশকে যেভাবে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচিয়ে ফেলতো। কিন্তু এই সরকার তো ম্যাচিউরও হয়নি, এবং ভারতের সাথে যত সম্পর্ক ভালো থাকুক, শেখ হাসিনার মতো তো ওই রকম ভালো সম্পর্ক না যে ভারত সকল কিছু উজাড় করে সাহায্য করবে। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যেভাবে সাহায্য করেছে, বাংলাদেশের মানুষকে যেভাবে আগলিয়ে রাখার জন্য শেখ হাসিনাকে যত সাহায্য প্রয়োজন সেগুলো করেছে, সেটা তো আর বিএনপি সরকারকে করবে না, হয়তো সম্পর্ক ভালো রাখবে। সো বিএনপি তখন কি করবে? বিএনপি তখন কিছুই করার সুযোগ নেই। সো বিএনপির একটাই সুযোগ, সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে বিল পাস করানো হয়েছে সংসদে সেটা আবার তুলে নিতে হবে, তুলে নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সচল করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, এবং এই দুর্যোগ মোকাবেলায় সকল দল মিলে এটা ফেস করতে হবে এবং সকল জনগণ মিলে ফেস করতে হবে। তাহলেই কিন্তু বিএনপি সরকার অন্তত 5টা বছর ক্ষমতায় থাকতে পারবে। আওয়ামী লীগ অপেক্ষা করবে, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে এই বিএনপি সরকারকে ডিস্টার্ব করবে না। এই জিনিসটা কি বিএনপি সরকার বুঝে, নাকি জামাত ইসলামের কথা মতো এই মামু ভাইগনারা একত্রিত হয়ে আওয়ামী লীগের কার্যক্রম যতই পেশাদার কিভাবে নিষেধাজ্ঞা দিয়ে রাখবে এবং তারাই মিলে দেশটা পরিচালনা করার চিন্তা ভাবনা করবে, দেশের 50% মানুষকে মাইনাস করে? সেটা যদি মাথায় রেখে বিএনপি চলে, তাহলে বিএনপির জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। জামাত শিবির আবার গুপ্ত হয়ে পরিস্থিতি খারাপ হলে আওয়ামী লীগের আশেপাশে ঢুকে যাবে, জামাত শিবিরকে খুঁজে পাওয়া যাবে না, এরা অলরেডি এখনো গুপ্ত হয়ে আছে, অনেককে এখনো লাইমলাইটে আমরা দেখতে পাই না। কিন্তু বিএনপি যে দুরবস্থা হবে, একে তো জনগণের কেলানি খাবে, একে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের কেলানি খাবে, দ্বিতীয়ত পাকিস্তানে পালাতে পারবে না, ভারতও পালাতে পারবে না, বঙ্গোপসাগরে পড়ে পড়ে সবার মরতে হবে, এমন এক পরিস্থিতি হবে। আর মাঝখান দিয়ে খেলা ভালোভাবে খেলে দিবে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা, এনসিপি নেতাদেরকে। তারা মনে করেছে ভিতরে ভিতরে তারা পালিয়ে যেতে পারবে বিএনপিকে কেলানি খাওয়া দেখে, সেটা সম্ভব না। বিএনপিকেও কেলানি চলবে, তোমাদেরও কেলানি বন্ধ হবে না, যদি আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো বিএনপি সরকার না করে। কারণ জনরোষ কি জিনিস সেটা শেখ হাসিনা 5 আগস্ট বুঝতে পেরেছে। আওয়ামী লীগের নেতার বাড়িতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কি করছেন? যারা প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করতে চান, আওয়ামী লীগের কবর রচনা করতে চান, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, শেখ হাসিনা অপরাধী, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের অনেকেই অপরাধী, সেই তত্ত্ব বললে অনেকেই একমত হবে, অনেকেই দ্বিমত করবে না। এটা যেমন বাস্তবতা, তেমনি ঢালাওভাবে যখন তারা আওয়ামী লীগের, মুজিববাদের, 72-এর সংবিধানের, বঙ্গবন্ধুর কবর রচনা করতে চাইছে, ঠিক সেই সময় পহেলা বৈশাখের দিনে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতার বাড়িতে কি করছেন? চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে হাসনাত আব্দুল্লাহর কাজ কি? সেই বাড়ি থেকে বেরিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়তে হলো, আপনি কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতার বাড়িতে, ফ্যাসিস্টের সঙ্গে আপনার কাজ কি?
কি ঘটেছিল সেখানে? হঠাৎ করে ফ্যাসিস্ট আপন হয়ে গেল কিভাবে? চট্টগ্রাম সফরই বা পয়লা বৈশাখে তিনি কেন করলেন? এনসিপির যে কয়জন শীর্ষ নেতা হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি, এই তিনজনই তো মূলত প্রতি মুহূর্তে, এমনকি ঘুমে স্বপনের মধ্যেও মুজিববাদের কবর রচনা করে, আওয়ামী লীগের কবর রচনা করে, বঙ্গবন্ধুর কবর রচনা করে, এবং 32 নাম্বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পেছনে অন্যতম ইন্ধনদাতা এরা, সাথে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এগুলো একেবারে ওপেন সিক্রেট ব্যাপার, এখানে কোনো মানে লুকাছাপার ব্যাপার তারা কখনোই করেননি। একসময় ছাত্রলীগ করা, ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত থাকা বহু পোস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে নিয়ে বহু ফেসবুক পোস্ট এখনও যাদের ওয়ালে গেলে খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ লেখা যিনি দৈনিক ইত্তেফাকে লেখেন, সেই হাসনাত আবদুল্লাহ মানে তিনি কেন আওয়ামী লীগের বাড়িতে গেলেন প্রশ্নটা উঠেছে, এবং প্রশ্নটা জুলাই যোদ্ধাদের মনে উঠেছে। জুলাই যোদ্ধারা তারা মানে গিয়ে ওই বাড়ি থেকে যখন বেরিয়েছেন তখন হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরেছেন, জবাব চেয়েছেন। তাকে জবাবদিহি করতে হয়েছে, কিন্তু জবাবদিহি না করে সেখান থেকে তিনি পুলিশি সহায়তায় গাড়ি নিয়ে চলে গেছেন, এক ধরনের পালিয়ে যাওয়ার মতো, সেখান থেকে প্রকৃত জবাবটা না দিয়ে। কিন্তু পেছনের ঘটনা কি বলছে এনসিপি, কি বলছেন জুলাই যোদ্ধারা? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন বাংলা ট্রিবিউনের। সাবেক মেয়রের বাসা থেকে বেরিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম, যিনি বিএনপি থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এবং আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চেয়ে মেয়র নির্বাচন, সংসদ নির্বাচন, কোনো নির্বাচনেই মনোনয়ন পাননি, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কি বলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়েছেন এনসিপি নেতা এবং কুমিল্লা 4-এর এমপি হাসনাত আবদুল্লাহ। আজকে নগরের কাট্টলি এলাকায় মঞ্জুর আলমের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। তারা বেশ কিছুক্ষণ হাসনাত আবদুল্লাহকে ঘিরে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। এই সময় তাদেরকে শান্ত করার চেষ্টা করেন হাসনাত। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ ওই বাসা থেকে বের হওয়ার পর তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধারা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় মানে কাজ কি আপনার? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন আপনি? আরেকজন জানতে চান, কেন আপনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন? পরীক্ষিত দোসরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কি এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় উপস্থিতির কারণ কি? একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় হাসনাত তাদেরকে হাত নাড়িয়ে শান্ত করতে চেষ্টা করেন। পরে একজন এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের সরে যেতে বলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন যে সাবেক মেয়রের বাসায় উপস্থিত হচ্ছেন, এই খবর পেয়ে তারা সেখানে জটলা করেন। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তিনি বলেন, একজন জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এমপি কি কারণে সাবেক আওয়ামী লীগের এই নেতার বাড়িতে গেছেন তা আমাদের বোধগম্য নয়। এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় সাংবাদিকদের বলেছেন, হাসনাত আবদুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর বেশি কিছু নয় এমনটা তিনি বলছেন যে আগামীর রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ। এখানেই প্রশ্ন, আগামীর রাজনীতি যদি সৌহার্দ্যপূর্ণ হয় তাহলে বিগত 1.5 বছরেরও বেশি সময়, বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে আপনারা কি সৌহার্দ্যপূর্ণ রাজনীতির কোনো নজির স্থাপন করেছেন? নাকি আপনারা গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর কবর রচনা করতে চেয়েছেন? গোপালগঞ্জের মানুষ এটাকে উস্কানি হিসেবে দেখেছে, গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর কবর উপড়ে ফেলার একটা চক্রান্ত হিসেবে দেখেছে। তারপরে আর্মির এপিসিতে চড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই ঘটনাগুলো ঘটেছে এবং প্রফেসর ইউনূসের আমলে হিংসার চাষাবাদ করা, মানে পরমত সহিষ্ণু না হওয়া, অন্য বিরোধী মতকে দমন করা, তাদের উপরে মব তৈরি করা, এই ব্যাপারগুলো তো আপনারাই করেছেন। আওয়ামী লীগের কারো সঙ্গে একজনের যদি কোনো সম্পর্ক থাকে তাহলে তাকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করেছেন, কথাতে, কাজে, শারীরিকভাবে, বহুভাবে। আজকে যখন আপনি আওয়ামী লীগের এই নেতার বাড়িতে গেলেন তখন মানে কৈফিয়তে বলছেন যে আগামীর রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। এটা সৌজন্য ব্যক্তিগত সাক্ষাৎ ছিল। আওয়ামী লীগ নেতার সঙ্গে আপনার কি ব্যক্তিগত সাক্ষাৎ থাকতে পারে? অন্যের বেলায় আওয়ামী লীগ হয়ে যাবে ফ্যাসিস্ট, আর আপনার বেলায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনি তৈরি করবেন, এই দ্বিচারিতা রেখে তো রাজনীতি করা যাবে না। এখন মানে শোনা যাচ্ছে যেটা, সাবেক মেয়র মঞ্জুর আলম বলেছেন, সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে এসেছিলেন, পরে তিনি আমার বাসায় আসেন, বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এর বেশি কিছু নয়। কিন্তু বিভিন্ন দিকে শোনা যাচ্ছে যে আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে এই মঞ্জুর আলমকে এনসিপির প্রার্থী করার ব্যাপারে এদের মধ্যে আলোচনা হওয়ার জন্যই চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ এবং ছুটে গিয়ে সেই বৈঠকটা করেছেন। আমার মনে হয় যে চরম একটা বোকামি হয়েছে তার। ব্যাপারটা বৈঠকের ব্যাপার থাকলে ওই মঞ্জুর আলমকেই ঢাকায় ডাকতেন, কোনো একটা জায়গায় গোপনে মিটিং করতেন, এরকম পরিস্থিতি ফেস করতে হতো না। প্রতি মুহূর্তে গত 20-21 মাস আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, আওয়ামী লীগের সঙ্গে কারো সম্পর্ক থাকলে তাকে আওয়ামী লীগের দোসর, মুক্তিযুদ্ধের পক্ষে
বিপক্ষে কেউ কথা বললে ফ্যাসিস্টের দোসর সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, বিশ্লেষক কাউকে আপনারা বাদ দেননি, কিন্তু নিজের বেলায় যখন এটা প্রয়োজন হলো তখন আওয়ামী ফ্যাসিস্ট হয়ে গেল, অনেক বেশি প্রয়োজনীয় এবং ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার হয়ে গেল। এনসিপির পক্ষ থেকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ফলের বিড়াল বেরিয়ে গেছে। আওয়ামী লীগের দোসরের সঙ্গে, আওয়ামী লীগের নেতার সঙ্গে কি দ্বিপাক্ষিক মিটিং হবে? কেন আওয়ামী লীগের নেতার সঙ্গে, এই ফ্যাসিস্টের সঙ্গে আপনি জনসম্পৃক্ততা বৃদ্ধি, রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম এগুলো নিয়ে মতামত মানে আদান প্রদান করবেন? তার মানে আওয়ামী লীগ যখন আপনার এনসিপি করবে তখন সে আর ফ্যাসিস্ট না, আগামীতে তাকে এনসিপি করানোর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় সে আর ফ্যাসিস্ট থাকবে না। যেমনটা এই হাসনাত আব্দুল্লাহ, যিনি এখন এনসিপির ডাকসাইটি নেতা এবং এমপি, তিনি যে একসময় ছাত্রলীগ করতেন এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগুলো নিয়ে ফেসবুক পোস্ট, পত্রিকায় লেখালেখি, সাক্ষাৎকার এই ব্যাপারগুলো করেছেন, যেগুলো তাদের ফেসবুক ওয়ালেই এখনো পাওয়া যায়। তার মানে তারা তাদের বেলায় এই ব্যাপারটা প্রযোজ্য নয়। তারা একসময় যে আওয়ামী লীগ করতেন সেগুলো দোষের কিছু নয়, কিন্তু তাদের বিপক্ষে যদি আওয়ামী লীগের সমর্থক কেউ থাকে সে হচ্ছে ফ্যাসিস্ট। তার পক্ষে যদি চলে যায় সে আর তখন ফ্যাসিস্ট না, সে হয়ে যায় পুত পবিত্র। হজ করে এসে মানুষ যেমন একেবারে নিষ্কলুষ চরিত্রবান হয়ে যায়, তেমনি পুত পবিত্র হয়ে যায়। এই দ্বিচারিতা মানে এই দ্বিচারিতা কোনোভাবেই সম্ভব নয়। গণমাধ্যম যেটা বলছে মানে প্রত্যাশিতও নয়, এই দ্বিচারিতা কোনোভাবে প্রত্যাশিত নয় এবং এটা কাম্য নয়। এই দ্বিচারিতা করে রাজনীতিতে খুব বেশি দূর আগানো যাবে না। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মঞ্জুর আলম, তখন তিনি পাননি। 2020 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ফর্ম কেনেন, তখনও তাকে মনোনয়ন দেননি। এর আগে তিনি একসময় বিএনপি করতেন, বিএনপির মানে হয়ে নির্বাচন করে এবিএম মহিউদ্দিন, চট্টগ্রামের যে আওয়ামী লীগের ডাকসাইটে নেতা, তাকে পর্যন্ত পরাজিত করেছিলেন। বেশ জনপ্রিয়তা রয়েছে। এখন এনসিপি তাকেই ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, এরকমটাই গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে। এবং মানে এনসিপির যে সংবাদ বিজ্ঞপ্তি, সেই সংবাদ বিজ্ঞপ্তিও প্রমাণ করে যে মঞ্জুর আলমের সঙ্গে রাজনৈতিক মিটিং হচ্ছিল। একজন ফ্যাসিস্টের সঙ্গে কিসের রাজনৈতিক মিটিং হয়? তাহলে কি আপনারা ভুলে গেলেন যে এতদিন আপনারা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করেননি? এখন যেটা বলছেন যে আগামী দিনের রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ? দর্শক, আপনার কাছে এই দ্বিচারিতা কেমন লাগছে? বিশ্ব বাটপার তারেক জিয়া, আমেরিকা বলছে, এফবিআই বলছে, আমার কথা না, আমি বলি নাই, এফবিআই বলছে সে ঘুষখোর। সেই মামলায় দলিত আসামি, সে নির্বাচনে অবৈধ, বিয়ন্ড এ ডাউট। ঢাকাতে প্রমাণ আছে, এফবিআই ঢাকাতে আসছে, সাক্ষী দিছে। এফবিআই ঢাকায় এসে হাজিরা দিয়ে বলছে, আদালতে গেছে, সব বলছে আদালতকে, সব দিচ্ছে আদালতকে। সেই রায় সে গিলটি, নির্বাচনে ব্যান। হাসিনা এখনো পেন্ডিং, এখনো শুনানি হচ্ছে, রায় হয়নি। কিন্তু তার একটা রায় হয়ে গেছে। বিয়ন্ড ডাউট তারেক জিয়া ঘুষখোর। নাইকো তাকে ঘুষ দিছে $8 মিলিয়ন। এফবিআই সকল তথ্য ব্যাংক থেকে এনে আদালতে জমা দিয়ে বলছে, এই দেখেন তারেকের রিপোর্ট, 300 পৃষ্ঠা রিপোর্ট, সব আছে। তার পাসপোর্ট, তার ছবি, তার সই, তার আইডি, তার অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংক নাম্বার সব আছে, কিচ্ছু বাকি নাই। সব দিছে এফবিআই আমেরিকা, কমপ্লিট ডকুমেন্ট। এবং সই করছে এফবিআই এজেন্ট। সই দিয়া বলছে ইট ইজ ট্রু, তারেক যে একটা ক্রিমিনাল, ঘুষখোর, বাটপার, চোর, মিথ্যাবাদী, লায়ার, খুনি, গুন্ডা। এফবিআই বলছে ওই রায়তে সে অবৈধ নির্বাচনে দণ্ডিত আসামি, কনভিক্ট, ঘুষের মামলা, নায়কের মামলা। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।